আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ার একটি অস্ত্র ভান্ডার উড়িয়ে দিল ইউক্রেন। পরমাণু যুদ্ধের জন্য উত্তর কোরিয়া পুরোপুরি প্রস্তুত, কিমের হুঁশিয়ারি। চীনা বিমান অনুপ্রবেশ করলে ভূপাতিত করা হবে, বললেন তাইওয়ান। ইউক্রেনে রাশিয়া পরমাণু হামলা চালালে ফ্রান্স তাতে জড়াবে না, বললেন ম্যাক্রো। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বর্তমান যুগে কিভাবে ইসলামী ঐক্য গড়া সম্ভব, জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়ার একটি অস্ত্র ভান্ডার উড়িয়ে দিল ইউক্রেন। রাশিয়ার বেলগোরদ অঞ্চলের গভর্নর বলেছেন, দেশটির সীমান্তবর্তী একটি গ্রামে ইউক্রেনের গোলা হামলায় রাশিয়ার একটি অস্ত্র ভান্ডার ধ্বংস হয়েছে। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের টেলিগ্রাম পোস্টে তিনি এসব কথা বলেন। ইউক্রেনের বিভিন্ন শহরে গত সোমবার থেকে জোরে সোরে হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনও পাল্টা হামলার হুমকি দিয়েছে। এর মধ্যেই গতকাল ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্যাদকভ বলেছেন, সেখানকার একটি গ্রামে ইউক্রেনীয় সেনারা গোলা নিক্ষেপ করেছে। হামলায় রাশিয়ার অস্ত্র ভান্ডার উড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। বেলগোরদ শহরের অবস্থান রাশিয়ার দক্ষিণ পশ্চিমে। দেশটির দক্ষিণ অঞ্চলে ইউক্রেনীয় সেনারা গোলা হামলা চালাচ্ছেন বলে বারবার দাবি করে আসছেন রুশ কর্মকর্তারা। গত জুলাইয়ে বেলগোরদে একটি বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। ওই বিস্ফোরণে 3 জন নিহত হন বলে অভিযোগ করা হয়। চলতি সপ্তাহে বেলগোরদের একটি বিদ্যুৎ স্থাপনায় ইউক্রেন গোলা হামলা চালায় বলেও উল্লেখ করেছেন গ্লাদকভ। এতে প্রায় 2000 মানুষ কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আরো হামলার আশঙ্কায় সোমবার গ্লাদকভ ঘোষণা দেন, 2 সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইনে ক্লাস চলবে। পরমাণু যুদ্ধের জন্য উত্তর কোরিয়া পুরোপুরি প্রস্তুত, কিমের হুঁশিয়ারি। সম্প্রতি একের পর এক পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। সর্বশেষ স্থানীয় সময় শুক্রবার দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে একসঙ্গে প্রায় 10টি যুদ্ধ বিমান উড়িয়েছে উত্তর কোরিয়া। এর আগে বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম 2000 কিলোমিটার পাল্লার 2টি ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় দেশটি। এ নিয়ে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানায়, পরমাণু হামলার ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে 2টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। সমুদ্রের উপর দিয়ে 2000 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র 2টি। এরপরই পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। বৃহস্পতিবার তিনি ঘোষণা দিয়ে বলেন, শত্রুদের মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশ পরমাণু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরই কিমের গোপন পরমাণু পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল আমেরিকা ও ইউরোপের দেশগুলো। এর আগে 2015 সালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পুনগেরি এলাকায় খনন কার্য আমেরিকার গুপ্তচর উপগ্রহের নজরে এসেছিল। সে সময়ও পিয়ংইয়াং এর পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়ে শঙ্কার কথা জানিয়েছিল আমেরিকা। তার বছর দেড়েকের মধ্যেই পরমাণু পরীক্ষা করেছিল কিম জং উনের সরকার। এবার কিম নিজেই পরমাণু যুদ্ধের প্রস্তুতির কথা বলে সেই আশঙ্কা আরো উস্কে দিলেন। চীনা বিমান অনুপ্রবেশ করলে ভূপাতিত করা হবে, বললেন তাইওয়ান। তাইওয়ানের আকাশে চীনা বিমানের অনুপ্রবেশ ঘটলে নিজেদের নিরাপত্তা রক্ষায় তা ভূপাতিত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তাইপে। এমনকি বেইজিং এর সাথে যুদ্ধে যেতেও পিছু হটবে না বলে সাফ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের প্রধান। দিন দিন বেড়েই চলছে তাইওয়ান চীন উত্তেজনা। তাইপের সীমানায় চীনা বিমান অনুপ্রবেশের ঘটনাও এখন আর নতুন কিছু নয়। অঞ্চলটিতে চীনের সামরিক শক্তি জোরদার করাকে কেন্দ্র করে মার্কিন সেনা তৎপরতা বেড়েছে। সম্প্রতি তাইপেতে প্রণালীতে একাধিকবার পারমাণবিক যুদ্ধ জাহাজের টহলে সেই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। চীন হামলা চালালে তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। তাইওয়ানের সীমানায়
চীনা বিমান অনুপ্রবেশ ঠেকাতে এবার বেইজিং এর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তাইপে। এক বিবৃতিতে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা বিভাগের প্রধান বলেন, আবারও চীনা বিমান কিংবা ড্রোনের অনুপ্রবেশ ঘটলে নিজেদের নিরাপত্তা রক্ষায় তা ভূপাতিত করা হবে। প্রয়োজনে চীনের সাথে যুদ্ধে যেতেও পিছু হটবে না বলে সাফ জানিয়েছেন তিনি। চীনের হুমকি মোকাবেলায় যুদ্ধজাহাজ তৈরি করা হবে বলেও জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগের প্রধান। 2026 সালের মধ্যেই এগুলো নৌবহরে যুক্ত হবে বলেও নিশ্চিত করেন তিনি। একই সাথে চীনা সাবমেরিন ধ্বংস করতে বিশেষ ধরনের রণতরী বানানো হবে বলেও জানানো হয়। সম্প্রতি জাপান ও দক্ষিণ কোরিয়ার আকাশ সীমার আশেপাশে চীনা বিমান অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিউল। তাদের দাবি, বিমান অনুপ্রবেশ ঘটিয়ে প্রতিপক্ষের পাল্টা জবাবের সক্ষমতা যাচাই করেছে বেইজিং। ইউক্রেনে রাশিয়া পরমাণু হামলা চালালে ফ্রান্স তাতে জড়াবে না, বললেন ম্যাক্রো। ইউক্রেনে রাশিয়া যদি পরমাণু হামলা চালায় তাহলে তাতে সরাসরি ফ্রান্সের স্বার্থের কোনো ক্ষতি হবে না এবং ফ্রান্স পরমাণু হামলার কোনো জবাবও দেবে না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, ফ্রান্সের পরমাণু ডক্ট্রিন খুবই পরিষ্কার, যার মূল ভিত্তি হচ্ছে দেশের মৌলিক স্বার্থ, অর্থাৎ ফ্রান্সের স্বার্থ আঘাত না আসা পর্যন্ত দেশের পরমাণু ডক্ট্রিন অনুসারে ফ্রান্স পরমাণু যুদ্ধে জড়াতে পারবে না। রাশিয়া এবং পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে পরমাণু যুদ্ধের বিষয় নিয়ে যখন উত্তেজনাকর নানামুখী আলোচনা চলছে, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট নিজের অবস্থান তুলে ধরে। ফরাসি প্রেসিডেন্ট এই বক্তব্য তাৎক্ষণিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ম্যাক্রো বলেন, এগুলো পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা আছে এবং রাশিয়ার পরমাণু হামলায় ফ্রান্স সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না। একদিন তিনি টুইটার বার্তায় এও বলেছেন যে তার দেশ বিশ্বযুদ্ধ চায় না। ম্যাক্রোর এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এবং কনজারভেটিভ এমপি জ্যা লুই থিওরি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রধান জোসেফ বরেল গতকাল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন পরমাণু হামলা চালায় তাহলে পাশ্চাত্যের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব পাবে, যার ফলে রাশিয়ার সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে তিনি বলেছেন, এই জবাব পরমাণু অস্ত্র দিয়ে হবে না। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি তার দেশের ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়ে তাহলে রাশিয়া তার ভান্ডার থেকে সব উপায় উপকরণ ব্যবহার করবে। পুতিনের এই বক্তব্যকে পশ্চিমা দেশগুলো সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি বলে ব্যাখ্যা করেছেন। বর্তমান যুগে কিভাবে ইসলামী ঐক্য গড়া সম্ভব জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা এখন এমন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে যেটাকে উপড়ে ফেলার চিন্তা করাও অসম্ভব। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা কোনো শক্তির কাছে মাথা নত না করে তাদের মোকাবেলায় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে বলেও তিনি জানান। আজ শুক্রবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইমাম সাদিক আলাইহিস সালাম এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিবৃন্দ এবং দেশের একদল শীর্ষ স্থানীয় কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বর্তমান পরিবর্তনশীল বিশ্বে মুসলমানদের মধ্যে প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা এবং মুসলমানদের উচ্চ অবস্থানে পৌঁছানো কি সম্ভব? এই প্রশ্ন উত্থাপন করে সর্বোচ্চ নেতা নিজেই এর উত্তর দেন। তিনি বলেন, জি, মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য সম্ভব, তবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে, কাজ করতে হবে এবং সব ধরনের চাপ ও সমস্যা দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। ইসলামী ঐক্য প্রতিষ্ঠা ও মুসলমানদের উচ্চ অবস্থানে পৌঁছার ক্ষেত্রে মুসলিম বিশ্বের বিশিষ্ট জন এবং বিজ্ঞ তরুণদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এটা যে সম্ভব তার একটি উদাহরণ হলো ইসলামী প্রজাতন্ত্র ইরান। এই ছোট্ট চারা গাছটি ইমাম খোমেনি রহমাতুল্লাহ দিক নির্দেশনায় তৎকালীন দুই পরাশক্তির মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় এবং সেদিনের চারা গাছটি এখন এমন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে যা উপড়ে ফেলার চিন্তাও কেউ করতে পারে না। সর্বোচ্চ নেতা আরো বলেন, আমরা দৃঢ়তা প্রদর্শন করছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তবে যে কোনো কাজের মতো দৃঢ়তা প্রদর্শনের ক্ষেত্রে কষ্ট সহ্য করতে হয়। যারা আত্মসমর্পণ করে তারাও কষ্টের মধ্যে পড়ে, কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো দৃঢ়তার কারণে উন্নতি হয় কিন্তু আত্মসমর্পণ অবনতি ডেকে আনে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্ক স্থাপনকে সবচেয়ে বড় অপরাধগুলোর একটি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, কেউ কেউ
হয়তো বলতে পারেন বর্তমানে মুসলিম দেশগুলো কিছু শীর্ষ নেতার কারণে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়, কিন্তু মুসলিম বিশ্বের চিন্তাবিদ, আলেম, যুক্তিবিদ ও কৃতি ব্যক্তিরা পরিস্থিতিকে শত্রুদের প্রত্যাশিত পর্যায় থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারেন, আর এটা সম্ভব হলে ঐক্য প্রতিষ্ঠা সহজতর হবে।